where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো ছাত্রছাত্রীরা, আমি কৃষাণু রয়, দৈল হাই স্কুলের ভৌতবিজ্ঞান বিষয়ের শিক্ষক। তোমাদের টেলি ক্লাসে স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের যেইখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের আগের দিন কোনো অসুবিধা হয়নি, আর আজকেও যতটা পারবো আমি সাহায্য করব। তো আগের দিনের আমার যেটা লাস্ট টপিক ছিল সেটা ছিল ভরবেগ, রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগের সংজ্ঞার ক্ষেত্রে আমি বলেছিলাম কোনো বস্তুর মধ্যে ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে যে নতুন ধর্মের সৃষ্টি হয় তাকেই বলেছিলাম ভরবেগ। তো ভরবেগ পরিমাপ করার পদ্ধতি হচ্ছে কোনো বস্তুর ভর এবং তার বেগ এই দুটো যদি পরিমাপ করতে পারি তাহলে ভর এবং বেগ এই দুটো পরিমাপ করার পর তাদের গুণফল যেটা হবে সেটাই হচ্ছে বস্তুর ভরবেগ। অর্থাৎ একটি বস্তুর ভর যদি আমরা ছোট হাতের এম দিয়ে চিহ্নিত করি বা ধরে নিই এবং বস্তুটার বেগ যদি ভি দিয়ে চিহ্নিত করি তাহলে বস্তুটার ভরবেগ দাঁড়াবে এম ইন্টু ভি। তাহলে ভরবেগের একক যদি আমরা বলি তাহলে আমরা খুব সহজে এখান থেকে বলতে পারবো ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল, অর্থাৎ ভরবেগের একক হবে ভরের একক এবং বেগের এককের গুণফল। সিজিএস পদ্ধতিতে ভরের একক আমরা জানি সবাই গ্রাম এবং বেগের একক সিজিএস পদ্ধতিতে হয় সেমি প্রতি সেকেন্ড, অর্থাৎ ভরবেগের একক সিজিএস পদ্ধতিতে দাঁড়ায় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে ভরবেগের একক দাঁড়ায় ভরের একক কিলোগ্রাম, যাকে আমি এখানে সংক্ষেপে কিগ্রা লিখলাম, এবং বেগের একক মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ এসআই পদ্ধতিতে ভরবেগের একক দাঁড়াচ্ছে কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড। এবার যদি এর মাত্রা বিশ্লেষণ করি তাহলে আমরা জানি মাত্রা বিশ্লেষণ করতে হয় তিনটি মৌলিক রাশি দিয়ে, যেগুলো হচ্ছে ভর যার চিহ্ন হচ্ছে এম, দৈর্ঘ্য যার চিহ্ন হচ্ছে এল এবং সময় যার চিহ্ন হচ্ছে টি। তাহলে আমরা এখানে এককে দেখতে পাচ্ছি ভর, দৈর্ঘ্য এবং সময় তিনটি আছে এবং তিনটির মাথায় সূচকে এক অথবা কোনো সংখ্যা এখানে চিহ্নিত করা নেই। তাহলে আমরা এবার দেখি এদের মাথায় সূচক কি দাঁড়ায়। গ্রাম অর্থাৎ ঘাত এক, মানে ওজনের ঘাত এক, অর্থাৎ ওজনের মাথায় আমি ঘাত লিখলাম এক। তারপরে আছে দৈর্ঘ্য সেন্টিমিটার অথবা মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের ঘাত এক, দৈর্ঘ্যের ঘাত এক লিখে দিলাম। এবার দেখছি এদের এককে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ড কথাটা উল্লেখ আছে। প্রতি সেকেন্ড মানে সেকেন্ডের এককটা আছে নিচে হরে, অর্থাৎ আমরা বলতে পারি নিচের জিনিসকে যদি আমরা উপরের চিহ্নে চিহ্নিত করতে পারি, অর্থাৎ হরকে যদি আমরা উপরে হিসাবে দেখাতে চাই তখন তার সূচক বা ঘাতকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখি। এখানে সেকেন্ডের ঘাত হচ্ছে এক এবং সেটি নিচে আছে, তাহলে এইখানে যে সময়ের একক দাঁড়াবে, সময়ের সূচক দাঁড়াবে সেটা হচ্ছে -1। তাহলে ভরবেগের যেটা ঘাত দাঁড়ালো সেটা হচ্ছে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -1। আমরা জানি ভর মৌলিক রাশি, এটিকে স্কেলার রাশি বলা যেতে পারে, কিন্তু বেগ এটি একটি ভেক্টর রাশি। যেহেতু ভরবেগ ভর এবং বেগের গুণফলের সৃষ্টি হচ্ছে তাই জন্য ভরবেগ যে রাশিমালাটি তৈরি হচ্ছে সেটি একটি ভেক্টর রাশি। এবার ভরবেগ আমরা কীভাবে নির্দেশ করতে পারি?
আমি প্রথমেই ধরে নিয়েছি একটি বস্তুর ভর ছোট হাতের m এবং তার বেগ বড় হাতের v, তাহলে তার গতিবেগ ভরবেগ দাঁড়ায় m ইন্টু v। এবার আমি আরেকটা বস্তু নিলাম যার ভর আগের বস্তুটার ভরের বেশি, অর্থাৎ ধরে নিলাম আগের বস্তুর ভর যদি m হয়, পরের বস্তুর ভর তার দ্বিগুণ করে দেওয়া হলো, অর্থাৎ 2 ইন্টু m করে দেওয়া হলো, এবং বস্তুটার বেগ আগে যা ছিল আমি একই রাখার চেষ্টা করছি। তাহলে বস্তুটার বেগ ছিল v, এখনও বস্তুটার বেগ আমি v রাখারই চেষ্টা করলাম। তাহলে ভর এবং বেগ এদের সমন্বয়ে প্রথমে যে ভরবেগ পেয়েছিলাম আমরা, সেটা ছিল m ইন্টু v, কিন্তু এখন আমরা যে ভরবেগটা পেলাম সেটা হচ্ছে 2 ইন্টু m ইন্টু v, অর্থাৎ আগের ভরবেগের ঠিক দ্বিগুণ হয়ে গেল। কোন শর্তে হলো? শুধুমাত্র আমরা ভরটাকে দ্বিগুণ করেছি, বেগটাকে একই রেখেছি, তাহলে আমাদের ভরবেগটা দ্বিগুণ হয়ে গেল। ঠিক একই রকমভাবে একটা বস্তুর ভর m, তার বেগ v, আমি বস্তুটার ভর স্থির রেখে তার বেগটা আস্তে আস্তে বৃদ্ধি করলাম বা বাড়ালাম। কিভাবে বাড়ালাম? যে বস্তুটার ভর m, তা সেটা mই থেকে গেল, কিন্তু বস্তুটার বেগ ছিল v, যে পরিমাণে ছিল, পরবর্তীকালে বস্তুটার বেগ আমি কি করলাম? আগের বেগের ঠিক দ্বিগুণ করে দিলাম, অর্থাৎ বেগ ছিল v, এখন সেটা দ্বিগুণ হয়ে গেল 2 ইন্টু v। তাহলে এই ক্ষেত্রে ভর এবং বেগ, অর্থাৎ ভর হচ্ছে m এবং বেগ 2v, এই দুটোর গুণফল করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আবার 2 ইন্টু m ইন্টু v, ভরবেগ 2 ইন্টু m ইন্টু v, যেটা আগের ভরবেগের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর ভর অথবা বেগ যে কোনো একটি যদি পরিবর্তন হয়, যে হারে পরিবর্তন হবে, বস্তুর ভরবেগের পরিবর্তন একই রকমভাবে হবে। তার আমরা কিছুটা উদাহরণ দিয়ে দেখে নিই। যেমন প্রথম উদাহরণ আমরা বলতে পারি, একটি জল ভর্তি বোতল আমি উপর থেকে ফেলে দিলাম। আমরা জানি জল ভর্তি বোতলটা যখন আমরা হাতে ধরেছিলাম তখন সেটা স্থির অবস্থায় ছিল, যখনই আমি তাকে হাত থেকে ছেড়ে দিলাম সেটা আস্তে আস্তে মাটির দিকে ধেয়ে আসবে। কিভাবে ধেয়ে আসবে? দেখবো আমার হাত থেকে ছাড়ার সাথে সাথে বোতলটার বেগ যতটা ছিল সেটা যত মাটির কাছে যাবে তার বেগ আস্তে আস্তে বাড়বে। জল ভর্তি বোতল বলেছি, তার মানে তার মধ্যে জল আছে, বোতলটা বন্ধ আছে, অর্থাৎ তার ভর নির্দিষ্ট করা আছে। এবার জল ভর্তি বোতল, তার ভর নির্দিষ্ট, কিন্তু যখনই হাত থেকে ছেড়ে দিয়েছি তার বেগ যত নিচে নামছে তত বাড়ছে, অর্থাৎ বস্তুর ভর স্থির কিন্তু বেগ আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুর ভর স্থির হলেও বেগ যেহেতু বাড়ছে, তাহলে বস্তুটির ভরবেগ অবশ্যই বৃদ্ধি পাবে, যেখানে আমরা এখানে দেখেছি এই উদাহরণ দিয়ে। তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে বস্তুর বেগের পরিমাপটাই হবে বস্তুর ভরবেগের পরিমাপ, অর্থাৎ বেগ যে পরিমাণে বাড়বে বস্তুর ভরবেগও সেই পরিমাণে বৃদ্ধি পাবে। তো আমি এটা উদাহরণ পেলাম বস্তুর বেগ বৃদ্ধি। এবার যদি কোনো ক্ষেত্রে দেখি বস্তুর বেগ একই রেখেছি, ভর যদি বাড়াই তাহলে কি হবে? এরকমই একটা উদাহরণ, একটা ট্রেনের ওয়াগন যেটা চলছে, যার মধ্যে আমরা কয়লা ভর্তি করছি, চলমান অবস্থায় আছে ট্রেনটি, মানে তার বেগ স্থির। এবার আমরা ক্রমাগত সেই ওয়াগনের মধ্যে কয়লা ভরছি। কয়লা যখনই আমি ট্রেনের মধ্যে ভরছি তার অর্থাৎ ট্রেনটার ভর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার গতি স্থির। বস্তুটার ভর যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং গতি যদি স্থির থাকে, তাহলে আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেখান থেকে দেখতে পাই বস্তুর ভর বৃদ্ধি পেলে এবং গতি স্থির থাকলেও বস্তুটির ভরবেগ বৃদ্ধি পায়। এক্ষেত্রেও গতির ভরের বৃদ্ধিটাই গতির ভরবেগের বৃদ্ধি নির্দেশ করবে, অর্থাৎ ভর যে পরিমাণে বাড়বে বস্তুর ভরবেগের পরিবর্তন সেইভাবেই হবে। এবার ভরবেগ, ভরবেগ তো আমরা পেয়েছি যে বস্তুর ভর এবং বেগ, ভরবেগের কি পরিবর্তন ঘটে? তা আমরা আগের উদাহরণ থেকে দেখলাম যে বস্তুর বেগ অথবা ভর যে কোনো একটা পরিবর্তন হলেই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তাহলে ভরবেগের পরিবর্তন কি কি বিষয়ের উপর নির্ভর করবে? তো আমরা এখানে দুরকমভাবে বুঝাতে পারি ভরবেগের পরিবর্তন। যে একটা বস্তুর ভর আমি ধরে নিলাম ছিল বড় হাতের m, এবার বস্তুটার ভর যদি বাড়ে তাহলে হবে বড় হাতের m থেকে ছোট হাতের m পরিমাণ বৃদ্ধি পাবে, অথবা
বস্তুটার বেগ আছে বড় হাতের ভি। এবার বস্তুটার বেগ যদি বাড়ে তাহলে সেটা হবে বড় হাতের ভি প্লাস ছোট হাতের ভি। তাহলে বস্তুটার ভর প্রথমে ছিল বড় হাতের এম, বস্তুটার বেগ ছিল প্রথমে বড় হাতের ভি, তাহলে বস্তুটার ভরবেগ যেটা আগে ছিল সেটা হচ্ছে এম ইন্টু ভি। এবার ধরে নিলাম বস্তুটা শুধু ভর বেড়েছে, বেগ একই রেখেছি, অর্থাৎ বস্তুটার ভর বেড়ে হয়েছে বড় হাতের এম প্লাস ছোট হাতের এম, এবং বস্তুটার বেগ একই রেখেছি অর্থাৎ ভি। তো এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি বস্তুর যেহেতু ভর বেড়েছে তাহলে নিশ্চয়ই ভরবেগ বাড়বে, তাহলে পূর্বের ভরবেগের থেকে নিশ্চয়ই বর্তমান ভরবেগটা বেশি। কতটা বেশি, কতটা বেশি আমরা যদি পরিমাপ করতে চাই তাহলে আমরা বিয়োগ করে বার করতে পারবো। তাহলে আমরা দেখি বিয়োগ করে কি হচ্ছে। পরেরটাকে আমি গুণ করে স্বাভাবিকভাবে এটা পাই, তার থেকে প্রথমটাকে যদি বাদ দিতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের এমভি মাইনাস বড় হাতের এমভি এই দুটো বাদ হয়ে যায়, তাহলে থাকে ছোট হাতের এম ইন্টু বড় হাতের ভি। ছোট হাতের এম আর বড় হাতের ভি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে ছোট হাতের এম মানে হচ্ছে বেগ বৃদ্ধি, ভর বৃদ্ধি, আর বড় হাতের ভি মানে হচ্ছে পূর্বের বেগ। যদি ভর বৃদ্ধি পায় সেটা পূর্বের বেগের সাথে গুণ করে দিলেই কতটা ভরবেগ বেড়েছে সেটা বার করতে পারবো। যদি ভর না বাড়ে, বেগ বাড়ে, সেক্ষেত্রে কী হবে দেখে নিয়ে একটা উদাহরণ। তাহলে পূর্বের ভরবেগ যেমন ছিল তেমন বড় হাতের এম ইন্টু বড় হাতের ভি। এবার আমি বলছি বড় হাতের এম অর্থাৎ ভরটা স্থির কিন্তু বেগটা বেড়েছে, অর্থাৎ বড় হাতের ভি ছিল এখন সেটা হবে বড় হাতের ভি প্লাস ছোট হাতের ভি। তাহলে বেগ এখন হবে বড় হাতের ভি প্লাস ছোট হাতের ভি। তাহলে এখনও বলতে পারি বেগ বেড়েছে অর্থাৎ ভরবেগ বেড়েছে। তাহলে ভরবেগ বেড়েছে মানে বর্তমান ভরবেগ থেকে পূর্বের ভরবেগ বাদ দিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে আমার দ্বারা আছে বড় হাতের এম বড় হাতের ভি প্লাস বড় হাতের এম ছোট হাতের ভি মাইনাস বড় হাতের এম বড় হাতের ভি। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই বড় হাতের এম বড় হাতের ভি প্লাস মাইনাস দুটো বাদ হয়ে যায়, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বড় হাতের এম আর ছোট হাতের ভি, অর্থাৎ ভর যেটা স্থির আছে তার সাথে গুণ হচ্ছে বেগ বৃদ্ধি, কতটা বেগ বাড়লো। তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন দুইভাবেই হলো, এক ক্ষেত্রে ভর বেড়ে আরেক ক্ষেত্রে বেগ বেড়ে। ভর বেড়ে ভরবেগের পরিবর্তন কখন ঘটছে, যখন আমাদের বেগটা স্থির, তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে বেগ হচ্ছে স্থির। বেগ যদি স্থির থাকে তাহলে ভরবেগের পরিবর্তন হবে ভরের পরিবর্তন গুণিত স্থির বেগ। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি এই ক্ষেত্রে ভর স্থির ছিল এবং বেগের পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা বলতে পারি বড় হাতের এম এবং ছোট হাতের ভি। ছোট হাতের ভি মানে হচ্ছে বেগের বৃদ্ধি, যেখানে ভর স্থির, অর্থাৎ ভর স্থির থাকলে বেগ বাড়লে ভরবেগ বাড়বে এবং বেগ স্থির থাকলে ভর বাড়লে ভরবেগ বাড়বে। আমরা এই দুটো পদ্ধতিতে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন করতে পারি। ভরবেগ কি শুধু বাড়তে পারে? না, ভরবেগ কমতেও পারে। যেমন আমি এখানে বলেছিলাম বস্তুর ভর বড় হাতের এম এবং সেটা বেড়ে হয়ে গেল বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। যদি বস্তুর ভর না বেড়ে কমে যেত তাহলে কি হতো, তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণে আমরা বাড়িয়েছি সেই পরিমাণেই যদি আমরা কমিয়ে নিই, অর্থাৎ প্লাসের জায়গায় শুধু যদি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের ভরবেগের পরিবর্তন মান একই থাকবে কিন্তু সেটা হবে কমে যাওয়ার দিকে। এই ক্ষেত্রে যেমন বেড়ে যাওয়ার দিকে হয়েছে সেই ক্ষেত্রে হবে কমে যাওয়ার দিকে, মান আমাদের অপরিবর্তিতই থাকবে। এবার ভরবেগের পরিবর্তন যদি আমরা নির্দিষ্ট সময় অন্তর মাপি তাহলে কি হবে। আমরা সাধারণত যে কোনো সমস্যায় বা গাণিতিক সমীকরণে আমরা কিছু চিহ্ন নির্দিষ্ট থাকে, যেমন বস্তুর ভর সাধারণত আমরা ছোট হাতের এম দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করে থাকি। এছাড়া বস্তুর দুটো বেগ, একটা প্রাথমিক বেগ এবং একটি অন্তিম বেগ, এই দুটো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তার মধ্যে প্রাথমিক বেগ যেটি
তাকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি ছোট হাতের ইউ, এবং অন্তিম বেগ তাকে আমরা প্রকাশ করি ছোট হাতের ভি দিয়ে। অর্থাৎ কোনো বস্তুর বেগ প্রথমে থাকলে যেটা থাকবে সেটা হচ্ছে ইউ, এবং শেষে যেটা হবে সেটা হবে ভি, সিজিএস বা এসআই একক যা আছে। বস্তুর ভর ছিল এম, এবং সময়কে যে চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে টি। এবার আমি ধরে নিলাম একটা বস্তু যার ভর স্থির অর্থাৎ এম, তার বেগ প্রাথমিক বেগ ছিল ইউ, সেই বেগটা পরিবর্তন হয়ে হলো ভি, অর্থাৎ ভরবেগ ধরে নিলাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রথমে ভরবেগ ছিল ভর ইন্টু বেগ অর্থাৎ এম ইন্টু ইউ, পরবর্তীকালে যেটা ভরবেগ হলো সেটা হচ্ছে এম ইন্টু ভি, এম ভি। প্রাথমিক ভরবেগটা আমি ধরে নিচ্ছি কম ছিল, অন্তিম ভরবেগটা আমি ধরে নিচ্ছি এটা বেশি। তাহলে ভরবেগের পরিবর্তন যদি হয় তাহলে নিশ্চয়ই ভরবেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন অবশ্যই ধনাত্মক হবে। তো ভরবেগের পরিবর্তন আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অন্তিম ভরবেগ বিয়োগ প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ এবং প্রাথমিক ভরবেগ একে যদি প্রতি একক সময়ে মাপা হয়, প্রতি একক সময় কথার অর্থ হচ্ছে যেটা পরিমাপ করব সেটা 1 সেকেন্ডে যদি পরিমাপ করি বা সময় দিয়ে যদি ভাগ করে দিই, দেখি সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয়। একে আমি সময় দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ বলতে পারি ভরবেগের পরিবর্তন ভাগ সময়, তার মানে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কি দাঁড়ায়? তা আমি একটা কথা প্রথমেই বলেছি, ভরটা এম সেটা স্থির, তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না, তাহলে ভরের সম্পর্ক এখানে থাকছে না যে সেটা সময়ের সাথে পরিবর্তন হবে। তাহলে ভরটাকে আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। ভরটাকে যদি আলাদা করে নিই তাহলে আমার দাঁড়াচ্ছে বড় হাত ভর, তার ভেতরে ব্র্যাকেটের ভেতরে দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ, আর নিচে দাঁড়াচ্ছে টি। তাহলে ভর ইন্টু বেগ পরিবর্তন বাই সময়। আবার আমরা সংজ্ঞা থেকে আগেই পেয়েছি, ত্বরণের সংজ্ঞা থেকে, যে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। অর্থাৎ বেগ বৃদ্ধি হচ্ছে অথবা বেগ হ্রাস পাচ্ছে, তাকে যদি সময় দিয়ে ভাগ করি সেটাই হচ্ছে আমার ত্বরণ। তা আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের বেগ বেড়েছে, প্রাথমিক বেগ ছিল ইউ, বেগ বেড়ে হয়েছে ভি, অর্থাৎ বেগ কতটা বেড়েছে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, তাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এই রাশিমালাটা হচ্ছে আমার ত্বরণের রাশিমালা। তাহলে আমার প্রথমে আজ ছিল ভর, তারপরে পেলাম ত্বরণের রাশিমালা। তাহলে ভরবেগের পরিবর্তন সমান সমান দাঁড়াচ্ছে আমার এফ ইন্টু এ, যেখানে এম ইন্টু এ, যেখানে এম মানে হচ্ছে বস্তুর ভর আর এ মানে হচ্ছে বস্তুর অভিকর্ষজ ত্বরণ বা যে কোনো ত্বরণ। তাহলে আমরা যদি একটু আগের পড়া মনে করি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভর বেগ তার পরিবর্তন তার হার, তার সাথে প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। বলকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম এফ, তাহলে এফ সমান সমান ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, তাহলে এফ সমান সমান এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বাই টি। তাহলে এটা সমান সমান এফ, তাহলে এটা সমান সমান এফ। তাহলে আমরা অন্তিম সমীকরণ পাচ্ছি এফ সমান সমান এম ইন্টু এ, যেটা আমরা দ্বিতীয় গতি সমীকরণ থেকে, নিউটনের দ্বিতীয় গতি সমীকরণ থেকে বলের রাশিমালা পেয়েছিলাম, যে বলের রাশিমালা হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যেতে পারি। আচ্ছা, এরপর আমাদের দুটো গাণিতিক সমীকরণ সমাধান করে নিই যাতে আমাদের সুবিধা হয়। আমরা এখানে যেটা পেলাম, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম বি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ অন্তিম ভরবেগ বিয়োগ প্রাথমিক ভরবেগ বাই সময় যদি ভরবেগ বৃদ্ধি পায়। এরকম দুটো সমস্যা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, সেই দুটো আমরা সমাধান করার চেষ্টা করে নিই।
100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। একজন খেলোয়াড় বলটিকে 1/6 সেকেন্ডে হাতে ধরে গতি শূন্য করলো। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? তাহলে আমাদের এখানে আছে 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, অর্থাৎ বস্তুটার ভর এবং বেগ বলে দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখতে হবে, ভর এবং বেগ দুটোর কিন্তু রাশিমালার এককের রাশিমালা দুটো আলাদা পদ্ধতিতে দেওয়া আছে। এরপর একজন খেলোয়াড় বলটিকে 1/6 সেকেন্ডে হাতে ধরে গতিশূন্য করলো। বলটাকে হাতে ধরেছে এবং তাকে হাতে ধরে 1/6 সেকেন্ড রাখার পর বলটা থেমেছে। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ বলের পরিমাপ আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা বলের পরিমাপ জানতে গেলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারি, বা ভরবেগের পরিবর্তনের হারের সাথে যে দ্বিতীয় গতিসূত্রের সম্পর্কটা পেলাম F = m × v - u/t, সেটাও ব্যবহার করতে পারি। তা আগে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো দেখি একই ইউনিটে বা একই পদ্ধতিতে একক দেওয়া আছে কিনা। প্রথমেই আমরা লক্ষ্য করেছি ভর, যেটাকে বস্তুর ভরকে আমরা m দিয়ে চিহ্নিত করেছিলাম, সেটা দেওয়া আছে 100 গ্রাম, যেটা একক সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে এবং বাকি একক এসআই পদ্ধতিতে দেওয়া আছে। তো আমি এটাকে এসআই পদ্ধতিতে নিয়ে চলে যাই। আমরা জানি সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম আর এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আর গ্রাম এবং কিলোগ্রামের মধ্যে সম্পর্ক হচ্ছে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে 100 গ্রাম সমান কত কিলোগ্রাম দাঁড়াচ্ছে, সেটা আমরা বলতেই পারি 0.1 কেজি। বস্তুটার বেগ যেটা দেওয়া আছে সেটা প্রাথমিক বেগ না অন্তিম বেগ, আগে আমাকে সেটা ঠিক করে নিতে হবে। বস্তুটা প্রথমের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এরপর বস্তু কী করা হলো, বলটিকে গতিশূন্য করা হলো, অর্থাৎ অন্তিম বেগটা গতিশূন্য, আর প্রথমের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগকে আমরা চিহ্ন দিয়েছিলাম ইউ, আর অন্তিম বেগকে চিহ্ন দিয়েছিলাম ভি, ছোট হাতের ভি। তাহলে প্রাথমিক বেগ যদি ইউ হয়, সেই প্রাথমিক বেগ এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ যেটা বলা আছে গতি শূন্য করা হলো, অর্থাৎ 0। এইটা করতে ব্যক্তিটিকে বা খেলোয়াড়টিকে যে সময়টা কাজে লাগাতে হয়েছে টি, সেইটা হচ্ছে 1/6 সেকেন্ড, অর্থাৎ সময় দাঁড়াচ্ছে 1/6 সেকেন্ড। তাহলে আমরা একটু আগে যে সমীকরণটা পেয়েছিলাম F = m × v - u/t, এটা ব্যবহার করতে পারি। অবশ্যই যে একক বেরাবে, যে রাশিমালা বেরাবে, তার একক আমরা এসআই পদ্ধতিতে ব্যবহার করব, কারণ প্রত্যেকটাই এসআই পদ্ধতিতে ব্যবহার করেছি। ভরের মান আমরা লিখেছি 0.1 কেজি এসআই এককে। এরপর ভি অর্থাৎ অন্তিম বেগ হচ্ছে 0 মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ 10 বাই সময় হচ্ছে 1/6 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0 - 10, 0 থেকে 10 বিয়োগ করলে হয় -10 -10, বা সেই -10কে যদি 0.1 এর সাথে গুণ করা হয় তাহলে সেখান থেকে আমরা পাই
-1, সেই -1কে আবার নিচে ভাগ করা হয়েছে 1/6 দিয়ে। তাহলে এই নিচের 6টা যদি উপরে উঠে যায় তাহলে এই রাশিমালাটা দাঁড়ায় -6। যেহেতু বল পরিমাপ করছি, বলের একক এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, তাহলে যেই বলটা প্রয়োগ করা হলো সেটা হচ্ছে নিউটন। রাশিমালাটার মান এসছে 6 নিউটন, কিন্তু তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তার অর্থ দাঁড়াচ্ছে বলটা উপর থেকে পড়ছিল, বলটাকে থামানোর জন্য আমাকে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। বিপরীত দিকে অর্থাৎ আমাকে নিচ থেকে ওপরের দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে যদি আমাকে জিজ্ঞাসা করে খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল, তাহলে আমাকে সেক্ষেত্রে বলতে হবে খেলোয়াড়টি 6 নিউটন বল প্রয়োগ করেছিল বিপরীত দিকে। কার বিপরীত দিকে? বলটির বিপরীত দিকে। বলটি অর্থাৎ যে বলটা ক্রিকেট বলের বিপরীত দিকে 6 নিউটন বল প্রয়োগ করেছিল। এরকমই আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে 50 গ্রাম ভরের একটি বল 10 সেকেন্ড ব্যাপী 25 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করলে বস্তুটির বেগ কত হবে। অর্থাৎ একটা বল প্রয়োগ করা হচ্ছে যেটার পরিমাপ দেওয়া আছে 50 কেজি। 50 কেজি তো আবার বল হতে পারে না, এটা তো অবশ্যই ভরের একক। তাহলে একে আমরা প্রথমে বলে পরিণত করব। এখানে বলা আছে একটি বল, তাহলে প্রথমে তাকে আমাকে বলে পরিণত করতে হবে। কোথায় প্রয়োগ করা হচ্ছে? 10 সেকেন্ড ব্যাপী একটা নির্দিষ্ট সময় ধরে 25 কেজি ভরের একটা বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। একটা বস্তু যার ওজন 25 কেজি, তার উপর এটা প্রয়োগ করা হচ্ছে। এবার সেই বলটা প্রয়োগ করার পর বস্তুটার বেগ কত হবে, অর্থাৎ অন্তিম বেগ কত হবে, সেটা আমাকে বার করতে হবে। তো এখানে আরেকটা জিনিস আমাদের দিয়ে থাকা দরকার বা জানা থাকা দরকার, যে বস্তুটার যেহেতু ভর দেওয়া আছে এবং সেটাকে একটি বল বলা হয়েছে, তাহলে সেইখানে অবশ্যই অভিকর্ষীয় ত্বরণ জানার দরকার। যেহেতু আমরা দেখতে পাচ্ছি কেজি কেজি অর্থাৎ এসআই একক, তাহলে এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় ত্বরণের মান 9.81 নিউটন অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের প্রথমে যে বলটা দেওয়া আছে সেই বলটা ওজন হিসাবে দেওয়া আছে, তাহলে আমি তাকে প্রথমে বলে পরিণত করে নিই। তাহলে এফ অর্থাৎ বল সমান সমান দেওয়া আছে 50 কেজি। 50 কেজি, তার সাথে আমাকে অবশ্যই অভিকর্ষীয় ত্বরণ জি কে গুণ করতে হবে, তাহলে আমি বলের পরিমাপ পাবো। তাহলে বলের পরিমাপ পেতে গেলে জি এর মান 9.8 গুণ করতে হবে, দিয়ে বলের পরিমাপ আমরা পাবো। এছাড়া আমাদের কি কি বলা আছে, যেগুলো বলা আছে সেগুলো দেখে নিই। সময় বলা আছে, অর্থাৎ টি বলা আছে 10 সেকেন্ড, এবং যে বস্তুর ওপর প্রয়োগ করা হবে অর্থাৎ এম, তার ওজন দেওয়া আছে 25 কেজি। এছাড়া যেটা আমাদের বার করতে বলেছে বস্তুটির বেগ কত হবে, বল প্রয়োগ করার পর বেগ অর্থাৎ অন্তিম বেগ অর্থাৎ ভি, আমাদের ভি বার করতে হবে। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ এখানে কোথাও উল্লেখ করা নাই। তা আমি দেখি প্রথমে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলের রাশিমালা ছিল এফ সমান সমান এম ইন্টু এ। এ মানে হচ্ছে ত্বরণ, এম মানে হচ্ছে বস্তুর ভর। যেখানে এম এর পরিমাপ আমরা জানি 25 কেজি। ত্বরণ তো আমার জানা নেই, তো ত্বরণ জানতে গেলে আমি বলতে পারি ত্বরণ সমান সমান বেগ পরিবর্তনের হার, অর্থাৎ বেগ পরিবর্তন যদি জানি তাকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পেয়ে যাব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে বেগও জানা নেই, তাহলে প্রথমে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে বস্তুটির ত্বরণ। তাহলে আমরা প্রথমে এফ এর পরিমাপ জেনে গেছি, যেটি হচ্ছে 50 × 9.8 সমান সমান
বস্তুটার ভর হচ্ছে 25 কেজি, বস্তুটির ত্বরণ জানা নেই। তাহলে আমি এখান থেকে বস্তুটির ত্বরণ বার করতে পারি, যেটা হচ্ছে 50 × 9.8 ডিভাইডেড বাই 25। ত্বরণের একক অবশ্যই হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি কাটাকাটি করি, 25 দুগুণ 50, 2 × 9.8 দাঁড়াচ্ছে 19.6 বা 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে বস্তুটা ত্বরণ পেয়েছে সেই ত্বরণের পরিমাপ হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ত্বরণ মানেই আমরা জেনেছি বেগ পরিবর্তনের হার, যেখানে বস্তুটার অন্তিম বেগ বার করতে হবে। অন্তিম বেগ বার করতে হবে, ত্বরণ জেনে গেছি, সময় জানি, এবং বস্তুটার প্রাথমিক গতিবেগ ছিল 0 অর্থাৎ স্থির ছিল। তাহলে সেখান থেকে আমরা অন্তিম বেগ বার করতে পারি। কিভাবে? ত্বরণের মান 19.6 সমান সমান অন্তিম বেগ জানা নেই অর্থাৎ ভি জানা নেই, মাইনাস প্রাথমিক বেগ ইউ অর্থাৎ 0 এবং নিচে ভাগ টি অর্থাৎ সময় 10 সেকেন্ড, অর্থাৎ 19.6 ইকুয়াল টু ভি মাইনাস 0/10। এবার এই নিচের 10কে বাম দিকে যদি নিয়ে যাই তাহলে সেটা গুণ করে দাঁড়ায় 196 ইকুয়াল টু ভি, ভি মাইনাস 0 মানে ভি। তাহলে বস্তুটার যে বেগটা দাঁড়ায় সেটা হচ্ছে 196, তার একক হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এই দুটো সমস্যার পর আমরা নেক্সট টপিকে এগিয়ে যাই, যেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা আছে, কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। কি? কোনো বস্তু সংস্থার উপর বাইরে থেকে বল প্রয়োগ না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি একটি বস্তু সংস্থা, যেটি মানে হচ্ছে একটি বা দুটি বা তিনটি বস্তু একসাথে যদি থাকে এবং তাদেরকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে তাদের মোট রৈখিক ভরবেগ কোনোদিনও পরিবর্তিত হবে না। মোট রৈখিক ভরবেগ অর্থাৎ যদি দুটো বস্তু থাকে তাহলে প্রথম বস্তুর ভর এবং বেগ, দ্বিতীয় বস্তু যদি দুটো বস্তু থাকে তাহলে প্রথম বস্তুর ভর এবং বেগ, তার সাথে দ্বিতীয় বস্তুর ভর এবং বেগ, তিনটা থাকলে প্রথম বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ এবং তৃতীয় বস্তুর ভরবেগ কোনো দিনও পরিবর্তিত হবে না। তারা যদি গতিশীল হয় তবেও, যদি গতিহীন হয় তবেও, যদি বল প্রয়োগ না করা হয় তাদের ভরবেগ অপরিবর্তিত থাকবে। তো সেটা অবশ্য আমরা দ্বিতীয় গতি সমীকরণ থেকেও পেয়েছিলাম। নিউটনের দ্বিতীয় গতি সূত্রে দেওয়া ছিল যে বস্তুর ওপর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ বল যদি প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হার সেটা সমানুপাতিক হবে, অর্থাৎ বল প্রয়োগ করলেই তার ভরবেগের পরিবর্তন ঘটবে। বল প্রয়োগ যদি না করি তাহলে ভরবেগের পরিবর্তন ঘটবে না। একটা উদাহরণ দেখে নিই। দুটো বল
দুটো বল তারা ভর আলাদা, কিন্তু তারা দুটো আলাদা গতি নিয়ে চলছে, চলমান। এবার তারা চলতে চলতে সংঘর্ষে লিপ্ত হলো, অর্থাৎ একে অপরকে ধাক্কা মারলো, কিন্তু সেই ধাক্কাটা খুব কম সময়ের জন্য হওয়ার পর সেটা আবার নিজের নিজের মতো এগিয়ে চলল। তাহলে ধাক্কা লাগার আগে বা ধাক্কা লাগার পরে যে কোনো সময় তাদের মোট রৈখিক ভরবেগটা সমান হবে। সেটা গাণিতিক সমীকরণ থেকে কীভাবে বোঝা যায়? এই একটি বস্তু যেটি আকার ছোট, যার ভর হচ্ছে m1, যেটা ছোট ভর, আরেকটি বস্তু যেটি আকারে এর থেকে সামান্য হলেও বড়, যার ভর m2। এরা একই ভূমির ওপর অবস্থিত এবং দুজনেই গতিশীল। গতিশীল কোন বেগে? তা আমরা প্রাথমিক বেগ ধরেছিলাম ইউ। দুটো বস্তু, দুজনের প্রাথমিক বেগ আলাদা। যদি আলাদা না হয় তাহলে প্রথমে যেহেতু তাদের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে পার্থক্য থেকে যাবে, সংঘর্ষ হবে না। তাই জন্য আমি ধরে নিলাম দুজনের বেগ আলাদা। আলাদা কিভাবে? প্রথম বস্তুর বেগ u1, দ্বিতীয় বস্তুর বেগ u2। তাহলে আমরা এখানে ছবি থেকে ভালোভাবে বুঝতে পারি যে m2 বস্তুটি একটু এগিয়ে আছে m1 বস্তুর থেকে। এবার কিছু দূর যাওয়ার পর দুজনের মধ্যে সংঘর্ষ হলো, মানে ধাক্কা লাগলো। ধাক্কাটা খুব কম সময়ের জন্য, ধাক্কা লাগার পরই আবার তারা একে অপরের থেকে আগের মতো দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার পর তারা কিছু দূর এগিয়ে চলে গেল। দেখা যাবে প্রথম অবস্থায় ধাক্কা লাগার আগে যাদের বেগ u1 এবং u2 ছিল, ধাক্কা লাগার পর তাদের বেগ পরিবর্তন হবে, যেটাকে বলে আমরা অন্তিম বেগ, যেটাকে আমরা চিহ্ন দিয়েছিলাম v1 এবং v2। তাহলে প্রথম বস্তুর বেগ হবে v1, দ্বিতীয় বস্তুর বেগ হবে v2। তাহলে আমরা এখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র তার গাণিতিক রূপ পেতে পারি। কিভাবে? সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর ছিল m1 এবং বেগ ছিল u1। তাহলে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1। একই রকমভাবে প্রথম বস্তুর সাথে যে দ্বিতীয় বস্তুটি ছিল তার ভর ছিল m2 এবং তার বেগ ছিল u2, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 u2। এবার যদি আমাদের এখানে দেওয়া আছে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ, বস্তু সংস্থা বলতে প্রথম দুটো বস্তুর কথা এখানে উল্লেখ করা আছে। এখানে যেহেতু দুটো বস্তু আছে, সেই দুটো মিলে যে সংস্থা তৈরি করেছে সেটা হচ্ছে বস্তু সংস্থা। তাদের কি বলা আছে? মোট রৈখিক ভরবেগ, অর্থাৎ প্রথম বস্তুর রৈখিক ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর রৈখিক ভরবেগের সমষ্টি, অর্থাৎ যোগফল। এটা হচ্ছে সংঘর্ষের আগে দুটো বস্তুর রৈখিক ভরবেগ। সংঘর্ষের পর প্রথম বস্তুর ভর m1 একই আছে, কিন্তু বেগ পরিবর্তন হয়ে u1 এর জায়গায় v1 হয়ে গেছে। একই রকমভাবে দ্বিতীয় বস্তু, তার ভর m2 একই আছে এবং বেগ u2 থেকে পরিবর্তন হয়ে v2 হয়ে গেছে। তাহলে সংঘর্ষের পর সংস্থাটার মোট রৈখিক ভরবেগ দাঁড়াবে m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে যে গাণিতিক রূপ পাই সেটা হচ্ছে বস্তু সংস্থায় যদি দুটি বস্তু নিয়ে গঠিত হয় এবং তাদের ভর যদি যথাক্রমে m1 এবং m2 এবং বেগ, প্রাথমিক বেগ যথাক্রমে u1 এবং u2 এবং অন্তিম বেগ যদি v1 এবং v2 হয়, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে গাণিতিক রূপটি আসে সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। যদি তিনটি বস্তু হতো তাহলে m1 u1 প্লাস m2 u2, তার সাথে আরেকটা তৃতীয় বস্তুর জন্য যোগ হয়ে যেত, সেটা হচ্ছে m3 u3। একই রকমভাবে সংঘর্ষের পর m1 v1 প্লাস m2 v2, তার সাথে আরেকটা যোগ হতো, সেটা হচ্ছে m3 v3। এইটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কতটা সত্যতা আছে বা তার কি প্রয়োগ আছে সেটা আমরা এবার একটু ব্যাখ্যা করব। মানে
আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের গতিসূত্র যদি সত্যি হয়, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আসতে পারি। যদি ভরবেগের সংরক্ষণ সূত্র আসতে পারি তাহলে বলতে পারি যে নিউটনের তৃতীয় গতিসূত্র যদি সত্য হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রও সত্য। কিভাবে? আমি দুটো বস্তু ধরেছিলাম, একটা M1 একটা M2। সংঘর্ষের পরও বস্তু দুটো ছিল M1 M2, গতিবেগ ছিল U1 U2, গতিবেগ ছিল V1 V2। মাঝখানে সংঘর্ষ হয়েছে, সেটা আমি এখানে দেখালাম না। তো এখানে দুটো বস্তু একে অপরকে ধাক্কা মারছে, অর্থাৎ প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুকে ধাক্কা মারে, একই রকমভাবে দ্বিতীয় বস্তুও প্রথম বস্তুকে ধাক্কা মারবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুকে ধাক্কা মারে, যে বলে ধাক্কা মারবে, দ্বিতীয় বস্তুও প্রথম বস্তুকে ঠিক একই বলে ধাক্কা মারবে। তো আমি ধরে নিলাম প্রথমে M1 M2 সংঘর্ষ হওয়ার ফলে M2 বস্তুটি M1 বস্তুকে যে বল প্রয়োগ করেছে সেটাকে ধরে নিলাম F1। তাহলে যদি M2 বস্তুটা M1 বস্তুর ওপর F1 বল প্রয়োগ করে, তাহলে M1 বস্তুটাও তো M2 বস্তুর ওপর বল প্রয়োগ করবে, সেটা ধরে নিলাম F2। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই দুটো বল হবে পরস্পর সমান এবং বিপরীতমুখী। বিপরীতমুখী প্রকাশ করার জন্য যেহেতু ভেক্টর রাশি, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করলে হয়ে যায়, এবং এরা হচ্ছে পরস্পর সমান। তাহলে F1 আর F2 পরস্পর সমান হবে এবং F1 সমান সমান হবে -F2। একটু প্রমাণ করে দেখি। দ্বিতীয় বস্তু অর্থাৎ M2 বস্তু M1 বস্তুর ওপর যে বল প্রয়োগ করছে সেটা যদি F1 হয়, তাহলে তার ভরবেগেরও পরিবর্তন ঘটছে। অর্থাৎ প্রথমে ভরবেগ ছিল M1 U1, এখন ভরবেগ হচ্ছে M1 V1, তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হারকেই তো আমরা বল বলে থাকি। তাহলে ভরবেগের পরিবর্তন ঘটেছে এবং সেটি যদি t সেকেন্ড সময়ে হয়ে থাকে, তাহলে বলটা পরিমাপ করা যায় ভরবেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ ভরবেগের পরিবর্তন বেড়ে হয়েছে M1 V1, ছিল M1 U1, তাহলে পরিবর্তন মানে মাইনাস বাই সময় অর্থাৎ t। এটা হচ্ছে M2 বস্তুর জন্য M1 বস্তুর ওপর যে বল প্রয়োগ করা হয়েছে। ঠিক একই রকমভাবে M1 বস্তু M2 বস্তুর ওপর বল প্রয়োগ করছে, যেটা ধরেছি F2। তাহলে F2 সমান সমানও আমরা বার করতে পারি, যেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। দ্বিতীয় বস্তুর ভরবেগ হয়েছে M2 V2, ভরবেগ ছিল M2 U2, তাহলে ভরবেগের পরিবর্তন মানে মাইনাস বাই সময় বাই t। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র যদি জানি, তাহলে সেক্ষেত্রে F1 সমান সমান -F2, অর্থাৎ এই রাশিমালাটা মাইনাস এই রাশিমালাটা। দেখি কি হয়। দুটোর নিচেই t আছে, দুটোকেই t দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে দুটো টিকেই বাদ দিয়ে, কারণ দুটোই ভাগ করা আছে, দুটো পরস্পর কেটে যায়, সেটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে প্রথমটা লিখতে পারি M1 V1 মাইনাস M1 U1 সমান সমান, এখানে F2-র সামনে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস ব্র্যাকেটের ভিতর F2, যার মান হচ্ছে M2 V2 মাইনাস M2 U2। এবার এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে দেখতে পারবো M2 V2-র সামনে আছে প্লাস, আর এই মাইনাস গুণ হয়ে যাবে মাইনাস, আর M2 U2 তার সামনে আছে মাইনাস, সে বাইরের মাইনাসের সাথে গুণ হয়ে যাবে প্লাস। এবার আমি কি করলাম, দিক বদল করছি, অর্থাৎ মাইনাসগুলোকে দিক বদল করছি। বাম দিকে যদি মাইনাস থাকে তাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, আর ডান দিকে যদি মাইনাস থাকে তাকে বাম দিকে নিয়ে আসছি। তা আমি ডান দিকের মাইনাস M2 V2 তাকে বাম দিকে নিয়ে আসলে সে হয়ে যাবে প্লাস, আর বাম দিকের মাইনাস M1 U1 তাকে ডান দিকে নিয়ে গেলে সে হয়ে যাবে প্লাস। তাহলে বাম দিকে আমার পড়ে থাকছে M1 V1, আর ডান দিক থেকে আসছে M2 V2, আর ডান দিকে পড়ে থাকছে M2 U2, আর বাম দিক থেকে যাচ্ছে M1 U1।
তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় গতিসূত্র থেকে যে রাশিমালাটা আমরা পেলাম সেটা হচ্ছে m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু m2u2 প্লাস m1u1, যেটা আবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা বলতে পারি নিউটনের তৃতীয় গতিসূত্র যতটা সত্য, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রও ততটা সত্য। এবার আমরা ঠিক উল্টোটাও করতে পারি, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়েও আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করতে পারি। কিভাবে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা এখানে পেয়ে গেছি m2u2 প্লাস m1u1 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এবার আমি দুই দিকের রাশিমালাকেই যদি প্রথমে ভাগ করে দিই সময় দিয়ে ভাগ করার আগে আমি যেটা করতে পারি ঠিক তার আগের লাইনটা যেমন আমরা করেছি, যে একই ভরের বস্তুগুলোকে একদিকে রাখবো, আলাদা ভরের বস্তুগুলোকে আলাদা দিকে রাখবো। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি ডান দিকে m2 আছে, m1ও আছে, দুজন আলাদা ভরের। আমি একই ভরেরগুলো একদিকে করার চেষ্টা করি, অর্থাৎ m1 গুলোকে একদিকে করি, m2 গুলোকে একদিকে করি। তাহলে আমি এখান থেকে করতে পারি m1v1 আছে, ডান দিকের m1u1কে বাম দিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ আগের লাইন চলে গেলাম, m1v1 মাইনাস m1u1 সমান সমান m2v2কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস m2v2 প্লাস m2u2। এবার তাকে আগের লাইনে ঠিক আগের মতো যদি সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানেই বল, অর্থাৎ m2 বস্তুর জন্য m1 বস্তুর উপর প্রযুক্ত বল, আর m1 বস্তুর জন্য m2 বস্তুর উপর প্রযুক্ত বল, দুজন পরস্পর সমান এবং বিপরীত। সেখান থেকে আমরা তৃতীয় গতিসূত্রে গাণিতিক রূপ পেতে পারি। এরপর আমরা কয়েকটা উদাহরণ দিব। নিউটনের তৃতীয় গতিসূত্র কোথায় কাজে লাগে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র কোথায় কাজে লাগে। যেমন আমরা দেখে থাকি কামান থেকে গুলি ছোড়ার পূর্বে কামান এবং গুলি একসাথেই থাকে, অর্থাৎ কামানের ভর এবং গুলির নির্দিষ্ট কিছু ভর অবশ্যই থাকে, সেটা একসাথে থাকে, এবং গুলি ছোড়ার আগে সেটা তারা থাকে স্থির। অর্থাৎ তাদের মোট ভর যদি আমরা হিসাব করি, ধরে নিলাম কামান যেহেতু ভারী তার ভর বড় হাতের m, এবং তার মধ্যে আছে গুলি, তার ভর ছোট হাতের m, এবং কামান থেকে গুলি ছোড়ার আগে তার বেগ ছিল স্থির, অর্থাৎ বেগ ছিল 0। এবার কামান থেকে গুলি ছুড়ে দেওয়া হলো, গুলি ছুড়ে দেওয়ার পর কি হবে, এইবার সেই ক্ষেত্রে কামান এবং গুলি দুজন আলাদা আলাদা বস্তু, অর্থাৎ গুলিটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কামানটাও কিছুটা পিছনে সরে যাবে। তাহলে আমরা সেখানে দেখতে পারি কামান এবং গুলি যখন স্থির ছিল তাদের মোট ভর এবং বেগ, অর্থাৎ তাদের গুণফল ভর বেগ, এবং কামান ছোড়ার পর গুলি ছোড়ার পর তার যে ভরবেগ, কামানের ভরবেগ এবং গুলির ভরবেগ, সেই দুটোর সমষ্টি কামান থেকে গুলি বেরানোর আগের ভরবেগের সাথে সমান হবে। একই রকমভাবে রকেটের ক্ষেত্রেও বলা যায়, রকেট যখন আস্তে আস্তে ওপরে ওঠে তখন দেখি রকেট থেকে আস্তে আস্তে তার প্রকোষ্ঠগুলো খুলে যাচ্ছে এবং তার বেগ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রথমে যখন রকেটের সমস্ত প্রকোষ্ঠ একসাথে ছিল তার ভর বেশি ছিল, বেগ কম ছিল, মানে ভরবেগ নির্দিষ্ট ছিল। আস্তে আস্তে তার ভর কমতে থাকে, বেগ বাড়তে থাকে, অর্থাৎ ভরবেগ সেই ক্ষেত্রেও একই থাকে। সেটাকেও একই রকমভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের দ্বারা প্রকাশ করা যায়। আরেকটু সময় নেব, আমরা শুধু একটা গাণিতিক সমীকরণ করব, দিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করব, যেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে একটা গাণিতিক সমীকরণ। এখানে দেওয়া আছে 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। এখানে প্রতিক্ষেপ বেগ বলতে বোঝানো হয়েছে যে বন্দুক থেকে গুলিটা ছোড়া হয়েছে, গুলি বেরানোর পর বন্দুক যে বেগে পেছনের দিকে পিছিয়ে যায় সেই বেগটা আমাদের বার করতে বলেছে। তা আমি এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগাবো। তা আগে দেখে নি কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বন্দুকের ভর। তো বন্দুকের ভর যেহেতু বেশি
তাকে আমি বড় হাতের এম দিয়ে প্রকাশ করলাম, সেটা দেওয়া আছে 4 কেজি। তারপরে আমি তার সাথে দেখতে পাচ্ছি গুলির ভরও দেওয়া আছে, যেটা ছোট, তাহলে ছোট হাতের এম সমান সমান হচ্ছে 6 গ্রাম। এবার দেখতে পাচ্ছি দুটো আলাদা একক, কেজি এবং গ্রাম, তাহলে সবগুলোকে একই এককে নিয়ে যায়, অর্থাৎ গ্রাম থেকে কেজিতে নিয়ে যায়। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 6 গ্রাম সমান কত কেজি দাঁড়ায়? সেটা হচ্ছে 0.006 কেজি, অর্থাৎ একে 1000 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে পেলাম 0.006 কেজি। তাহলে বন্দুকের ভর 4 কেজি, গুলির ভর 0.006 কেজি। কি দেওয়া আছে আর? 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছোড়া হয়েছে, অর্থাৎ গুলির বেগ। গুলি যেহেতু ছোট, তার ভর যেহেতু ছোট হাতের এম দিয়ে প্রকাশ করেছি, তার বেগকেও ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করছি, যেটা দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এসআই পদ্ধতিতেই দেওয়া আছে। বার করতে বলেছে প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ বেগ কার? বন্দুকের, অর্থাৎ বন্দুকের বেগ। যেটা আমার জানা নেই, সেটা বড় হাতের ভি ধরলাম, সেটা আমাকে বার করতে বলেছে। এবার আমরা ব্যবহার করব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট রৈখিক ভরবেগ সমান। বন্দুক থেকে গুলি ছোড়ার আগে বন্দুকের ভর ছিল 4 কেজি, অর্থাৎ বড় হাতের এম। গুলির ভর ছিল ছোট হাতের এম। মোট ভর বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। মোট বেগ কি ছিল? সংঘর্ষ হওয়ার আগে বা গুলি ছোড়ার আগে তার বেগ ছিল 0। এবার গুলি ছুড়ে দেওয়া হলো, গুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বন্দুক পিছনের দিকে পিছাচ্ছে, তাহলে গুলির ভরবেগ পৃথকভাবে বার করব, গুলির ভরবেগ পৃথকভাবে বার করব। বন্দুকের ভরবেগ বড় হাতের এম বড় হাতের ভি, গুলির ভরবেগ ছোট হাতের এম ছোট হাতের ভি। এইখান থেকে আমরা যেটা বলতে পারি যে বড় হাতের এম বড় হাতের ভি সমান সমান মাইনাস ছোট হাতের এম ছোট হাতের ভি, যেহেতু বাম দিকটা 0। তাহলে এইখান থেকে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে বড় হাতের ভি সমান সমান মাইনাস ছোট হাতের এম ছোট হাতের ভি বাই বড় হাতের এম। ভি মানে বেগ, অর্থাৎ প্রতিক্ষেপ বেগ, তার মান আসবে মাইনাস দিয়ে। তার কারণ হচ্ছে এটি দিক বোঝানোর জন্য মাইনাস, অর্থাৎ বন্দুক থেকে গুলিটা যেদিকে গেছে বন্দুকটা ঠিক তার বিপরীত দিকেই ছুটে আসবে। এবার মানটা বের করে দেখি। মাইনাস এম এর মান হচ্ছে 0.006 গুণিত ছোট হাতের ভি অর্থাৎ গুলির বেগ যেটা আমরা জানি 500 ভাগ বড় হাতের এম যেটা হচ্ছে 4 কেজি। এত বেগের একক যেটা বেরাবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখতে পাচ্ছি রাশিমালাটা এসে 0.006 গুণিত 500 ভাগ 4। এবার আমি এই দুটো শূন্যকে কেটে এই দশমিকটা এইখানে দুঘর সরিয়ে দিলাম, তাহলে আমার এলো 0.6 গুণিত 5 ভাগ 4। 0.6 গুণিত 5 গুণ করলে 5 আর 6 গুণ করলে 30, এক ঘর পর দশমিক অর্থাৎ 3 আর নিচে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকটা 3/4 মিটার পার সেকেন্ড এই বেগে পেছনের দিকে পিছিয়ে যাবে, যেটা আমরা পেলাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার বল গতির চ্যাপ্টার এখানেই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।